আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পলি এডুকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে ফিজিক্স 1-এর 4র্থ অধ্যায় বৃত্তাকার গতি তোমাদের করাবো। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে দুটা খুবই ইম্পর্ট্যান্ট প্রমাণ আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো, বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন, এই জিনিসটা কি, এইটা আমরা আগে বুঝি। বৃত্তাকার গতি হচ্ছে যখন কোনো একটা বস্তু, মনে করো কোনো একটা বস্তু, এটা ভর এম, কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে, এইটাকে কেন্দ্র করে, এই হচ্ছে নির্দিষ্ট বিন্দু আর এই হচ্ছে তোমার বস্তুটা, এই নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন তার এই যে গতি, এই গতিটাকেই বলা হয় বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। তো আশা করি এটা বুঝছো বৃত্তাকার গতি কি। এরপরে আসো কৌণিক বেগ ও রৈখিক বেগ। কৌণিক বেগ, বেগ হচ্ছে ভেলোসিটি, কৌণিক হচ্ছে অ্যাঙ্গুলার, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এই যে বৃত্তাকার গতিটা তো আমরা একটু আগে দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তা এখন যখন দেখো, যদি কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে যখন ধরো এই বস্তুটা এখানে ছিল, এখান থেকে যখন এখানে গেছে, তার কিন্তু একটা কৌণিক সরণ হয়েছে, অর্থাৎ এইভাবে এখানে ছিল, ও যখন ওইখানে তখন এইরকম হয়ে গেছে, তাই না? তাহলে এই যে কৌণিক সরণ হইল, এটা যদি একটা ও বিন্দু হয়, তাহলে এখানে একটা কি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এটাই তো একটা কৌণিক সরণ। একটা নির্দিষ্ট সময়ে ধরো যে এখান থেকে সে এখানে গেছে, তো এই সময়ে তার যে কৌণিক সরণটা হয়েছে, তা এই কৌণিক সরণটাই হচ্ছে তার কৌণিক বেগ। ঠিক আছে? তার মানে কৌণিক বেগ সমান আমরা লিখতে পারি কি, কৌণিক সরণ ভাগ হচ্ছে তোমার সময়। অর্থাৎ যখন কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে কৌণিক সরণ ঘটায় বা কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। একে হচ্ছে তোমার ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ওমেগা সমান সমান কৌণিক সরণ, তাহলে থিটা, সময় হচ্ছে টি, সময় গেছে টি, অর্থাৎ ওমেগা সমান থিটা ভাগ টি। এটা হচ্ছে তোমার কৌণিক বেগের সূত্র। এখন আসো তাহলে রৈখিক বেগ কি, অর্থাৎ লিনার ভেলোসিটি। রৈখিক মানে লিনার, সরল রৈখিক। যে রৈখিক বেগ, রৈখিক বেগ, বেগ ভেলোসিটি, রৈখিক হচ্ছে লিনার। রৈখিক বেগ আমরা তো জানি যে গতির সমীকরণে কিন্তু পড়ে আসছিলাম, বেগ সমান সমান কি, সরণ ভাগ হচ্ছে সময়। বেগ একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি। তাহলে বেগ হচ্ছে ভি, সরণ হচ্ছে তোমার এস, সময় হচ্ছে টি। এটা কিন্তু আমরা পড়ে আসছি। অর্থাৎ কৌণিক বেগ হচ্ছে কৌণিক সরণ ঘটায়, বৃত্তাকার পথে ঘুরতে থাকে। আর রৈখিক বেগ হচ্ছে সরল রৈখিকভাবে যাবে, অর্থাৎ এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু। তাহলে এ অবস্থান থেকে যদি কোনো বস্তু ধরো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে, যেহেতু বেগ ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, তার মানে আমার একটা দিক থাকতে হবে যে এ থেকে বি এর দিকে যদি কোনো বস্তু যে একটা নির্দিষ্ট সময়ে যদি তার অবস্থানের পরিবর্তন ঘটায় বা সরল রৈখিকভাবে যায়, তখনই তাকে রৈখিক বেগ বলে। তাহলে এখানে তুমি বেগের এখানে লিখতে পারো কি, রৈখিক বেগ। সরণ মানে কি, রৈখিক সরণ মানে স্ট্রেট সরণ, রৈখিক সরণ মানে সোজা, লিনার। রৈখিক সরণ বাই সময়। তো এখন এইটুকু যদি তোমার এস দূরত্ব অতিক্রম করে, তাহলে এস বাই টি। তাহলে রৈখিক বেগ সমান ভি সমান এস বাই টি, এটা আমরা বলতে পারি, কারণ আমরা গতির সমীকরণে কিন্তু ভি সমান এস বাই টি পরে আসছি। এখন আসো কৌণিক বেগ ও রৈখিক বেগের সম্পর্ক। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, যে কৌণিক বেগ ও রৈখিক
বেগের সম্পর্ক, অর্থাৎ ভি সমান ওমেগা আর। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তোমাদের মিড টার্মের জন্য খুব ইম্পর্টেন্ট কৌণিক বেগ ও রৈখিক বেগের সম্পর্ক। কৌণিক বেগ কি এটা আমরা জানলাম, রৈখিক বেগ কি সেটাও আমরা শিখলাম। তা এখন কৌণিক বেগ ও রৈখিক বেগের সম্পর্কটা আমরা দেখি। তো কৌণিক বেগের সময় আমরা দেখছিলাম যে যখন কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সে কি করে, নির্দিষ্ট একটা সময়ে বা টি সময়ে কৌণিক সরণ হয়, এ থেকে বি পর্যন্ত যায়, তখনই তার একটা কৌণিক সরণ ঘটে এবং ওই কৌণিক সরণ বা সময় হচ্ছে কৌণিক বেগ। আর রৈখিক বেগ হচ্ছে কি, যে নির্দিষ্ট দিকে যদি কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অবস্থানের পরিবর্তন ঘটে, অর্থাৎ লিনারভাবে সরল রৈখিকভাবে, তাহলে তাকে রৈখিক সরণ ভাগ সময় বলতে পারি, রৈখিক বেগ। দেখুন কৌণিক বেগ ও রৈখিক বেগের সম্পর্কটা আমরা দেখি। তো দেখো, মনে করি যে এই ব্যাসার্ধটা মনে করো আর, ঠিক আছে? যে মনে করি কোনো একটি বস্তু ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তাকার পথে, ঠিক আছে? মনে করি কোনো একটা বস্তু, সেটা এম ভর হতে পারে, মনে করি এম ভর বিশিষ্ট একটা বস্তু ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার পথে, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে তোমার ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। তা এখন এইটা মনে করো কি করলো, আমরা জানি যে এই টি সময়ে হচ্ছে এই এতটুক থিটা বা টি হয়। তা এখন ও যদি এখান থেকে ঘুরে এইভাবে যদি বৃত্তের পরিধি পথ অতিক্রম করে, মানে বড় হাতের টি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তো এখানে তুমি এটা লিখতে পারো যে মনে করি এম ভর বিশিষ্ট কোনো বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, ঠিক আছে? তা যদি বস্তুটি টি সময়ে 2πr পরিধি অতিক্রম করে, মানে বৃত্তের যে পরিধি 2πr অতিক্রম করে, তাহলে কি লিখতে পারি কৌণিক বেগের সংজ্ঞা অনুসারে? দেখো ওমেগা সমান সমান এইখান থেকে এটুক কোণ উৎপন্ন করছিল থিটা ভাগ টি দিয়েছিলাম, তাহলে এখন তো ও পুরো এতখানি ঘুরলো, তাহলে এতখানি ঘুরলো 360 ডিগ্রি ঘুরলো, তার মানে কি 360 ভাগ হচ্ছে বড় হাতের টি, তাহলে ওমেগা সমান সমান 360 মানে কি 180 গুণ 2 মানে 2π ভাগ টি। এখন যদি বস্তুটা বৃত্তাকার পথে না ঘুরে এই যে তোমার 2πr পরিধি, এটা যদি সরল রৈখিকভাবে ঘুরতো, মানে যাইতো, যে ধরো এখান থেকে আমি কেটে ফেলাই দিলাম, তাহলে কি এরকম স্ট্রেট হয়ে যেত। এটা কি 2πr পরিধি না, 2πr বিশিষ্ট একটা পথ, বৃত্তাকার পথ। তো এইটা যদি বৃত্তাকার না হয়ে সরল রৈখিক হতো, মানে এইরকম হয়তো 2πr, দূরত্বটা 2πr হতো, সেটা কি টি সময় গেছে। তাহলে আমরা কি লিখতে পারতাম, যে রৈখিক বেগ সমান লিখতে পারতাম ভি সমান সমান কি এস ভাগ টি, তার মানে কি এসটা হলো তোমার 2πr ভাগ হলো টি। তাহলে দেখো এখানে 2π ভাগ টি, এটা সমান আবার কি লেখা যায় ওমেগা, তার মানে ভি সমান সমান 2π ভাগ টি মানে কি ওমেগা ইন্টু আর, মানে এই যে ভি সমান ওমেগা আর। অর্থাৎ যখন কোনো বস্তু যদি তোমার বৃত্তের পরিধি সমান পথ অতিক্রম করবে, তখন 360 ডিগ্রি কোণ সে ঘুরবে, আর 360 ডিগ্রি মানে হচ্ছে 180 গুণ 2 মানে 2π ভাগ টি, পুরো
এতখানি গেছে এই জন্য আমরা বড় হাতের টি প্রকাশ করছি, আর এখানে অল্প একটু দূরত্ব এই জন্য ছোটো হাতের টি দিয়েছিলাম, যে টি সময় এতটুকু গেছিল, আর এখানে এতখানি গেছে বড় হাতের টি। তো এইটাই যদি আবার বৃত্তাকার পথ না হয়, যদি এটা সরল রৈখিক হয়, আমরা জানি রৈখিক বিভাগের ক্ষেত্রে রৈখিক সরণভাগ সময়, তাহলে এই পথটাই কি 2πr হইতো। তার মানে ভি সমান এস ভাগ টি মানে কি 2πr ভাগ টি, আর এই 2π ভাগ টি মানেই তো ওমেগা, এই যে এখান থেকে আমরা বের করে রাখছি। তাহলে এটুকু সমান ওমেগা লিখলে ভি সমান ওমেগা, এটাই কৌণিক ও রৈখিক বেগের সম্পর্ক। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা এটা করব, প্রমাণ করব যে এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। কিন্তু এইটা প্রমাণ করার আগে আমার দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে, ইংলিশে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আরেকটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রাতিক বল যাকে বলে। সাধারণত আমরা সুপার এলিভেশনে কিন্তু এই কেন্দ্র যে বিমুখী বল বা কেন্দ্রাতিক বল, এটা কি করে বৃত্তাকার পথে বা বাঁকা পথে গাড়িকে বাইরের দিকে ঠেলে দিতে চায়, এই জন্য আমরা সুপার এলিভেশন দিই, অর্থাৎ ডান পাশে একটু তোমার উঁচা করে দেয় যাতে গাড়ি দুর্ঘটনা না ঘটে। সুপার এলিভেশনে তোমরা এটা জানতে পারবা। আচ্ছা, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স হলো কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এই জিনিসটা কি এটা আমরা বুঝি। তো এটা বুঝতে হলে আমি দেখো একটা জিনিসকে সুতার সাহায্যে বেঁধে এভাবে ঘোরাচ্ছি, এই যে দেখো ঘুরতেছে। তো এইটা যে ঘুরতেছে সুতার সাহায্যে, এটা কেন্দ্র কোথায়? আমার হাতে, আমার হাতে কিন্তু কেন্দ্র। তা এখন এইটা কিন্তু একটা বলের প্রভাবে ঘুরতেছে, তাই না? একটা বল এখানে তো প্রয়োগ হচ্ছে। তো কেন্দ্রমুখী বল কোনটা? যে বলের প্রভাবে কোনো বস্তু নির্দিষ্ট কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। যে বলের প্রভাবে কোনো বস্তু তোমার বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এই যে তোমার কেন্দ্র অভিমুখে যে বলটা কাজ করতেছে, অর্থাৎ আমি যে এটা এইভাবে ঘোরাচ্ছি, এটা যে এইভাবে ঘুরতেছে, এইটা কিন্তু এই বলটা কি এই যে আমার হাতের এই কেন্দ্র বরাবর কাজ করতেছে, তাই না? এইভাবে ঘুরতেছে। তো এই বলটাই হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল, মানে এই কেন্দ্রের দিকে কাজ করতেছে, এটা ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, এটার কেন্দ্র বরাবর, মানে এই যে এইখানে এটা কাজ করতেছে। তাই এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলটা কি? যে যখন মানে যে বলের প্রভাবে কোনো বস্তু বৃত্তাকার পথে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, যে বলটা কেন্দ্র অভিমুখে কাজ করে সেটাকেই কেন্দ্রমুখী বল বলে। আচ্ছা, এবার আসো কেন্দ্র বিমুখী বল কোনটা? তো কেন্দ্র বিমুখী বল হলো এই যে আমি এটা ঘুরাইতেছি, আমি এটা যদি হঠাৎ করে ছেড়ে দিই, ও কি করবে? এইভাবে হঠাৎ করে এই যে চলে গেল, মানে এইভাবে ঘুরতেছে, আমি ছেড়ে দিলে ও যে কোনো একদিকে এভাবে দৌড় মারবে। তো যেই বলের প্রভাবে এই যে কেন্দ্রমুখী বলের বিপরীতে অবস্থান করে ও যে বেরোয় গেল, এটাই হচ্ছে কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ আমি এটা যখন ঘুরাইতে থাকি, দুইটা জিনিস কাজ করে। কেন্দ্রমুখী বল এটাকে কেন্দ্রের দিকে কাজ করে, আর কেন্দ্র বিমুখী বল এটাকে বাইরের দিকে ঠেলা দিয়ে বের করে নিতে চায়। তো এই দুইটা বলের সমান ও বিপরীত প্রতিক্রিয়ায় এটা কিন্তু ঘুরতে থাকে এইভাবে। দেখো কেন্দ্রমুখী বল হচ্ছে এইভাবে আমার হাতের কেন্দ্রের দিকে কাজ করতেছে, আর কেন্দ্র বিমুখী বল ও হচ্ছে বাইরের দিকে ছোটার জন্য চেষ্টা করতেছে। তাহলে আশা করি বুঝতে পারছো কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বল এই দুইটা জিনিস কি। তাহলে এখন আসো, এটা বইতেই আছে, আমি জাস্ট তোমাদের একটু বোঝাই দিলাম। তা আমরা এখন প্রমাণ করব এফ সমান এম ভি স্কোয়ার বাই আর, এইটা প্রমাণ করব। তো এখন আসো, যে মনে করি এখানে আর আরেকটা জিনিস প্রমাণের ভিতর লাগবে, এটা আমি এর আগেও অনেকবার দেখাইছি, যে যখন কোনো বল বা ফোর্স, ঠিক আছে, যখন হেলানোভাবে ইনক্লাইনেডভাবে যাবে, তখন তার উপাংশ কিন্তু দুইটা হয়ে যাবে। হ্যাঁ, যে এই ফোর্সটা যদি ইনক্লাইনেডভাবে যায় বা হেলানোভাবে যায়, তখন তার দুইটা উপাংশ হবে, অর্থাৎ একটা অনুভূমিক বা হরিজন্টাল উপাংশ আর একটা ভার্টিক্যাল বা লম্ব উপাংশ।
এখন কোণ যার সাথে থাকবে সে হবে কস। ধরো যদি এখানে হরিজন্টালের সাথে কোণ থাকে, তাহলে হরিজন্টাল ফোর্স সমান হচ্ছে কি হবে, এফ কস থিটা, আর ভার্টিক্যাল ফোর্স হয়ে যাবে এফ সাইন থিটা। কিন্তু এইটা যদি এখানে থাকে ভার্টিক্যালের সাথে, তখন কিন্তু আবার এইটা কস হয়ে যাবে, অর্থাৎ কোণ যার সাথে থাকবে সে কস হয়ে যাবে। এটা আগেই বলে নিলাম, কারণ এটা অনেকবার এরা বোঝানো হয়েছে, এইখানে এটা কাজে লাগবে। তো আসো, তো মনে করি এম ভর বিশিষ্ট কোনো বস্তু মনে করি এম ভর বিশিষ্ট কোনো বস্তু বৃত্তাকার পথে ভি দ্রুতিতে ঘুরছে, তার বেগ হচ্ছে ভি। তা এখন এটা কেন্দ্র মনে করো ও, তো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তো এম ভর বিশিষ্ট একটা বস্তু, সে এভাবে কি করতেছে, ঘুরতেছে, ঠিক আছে, বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন হঠাৎ করে তার এই যে কেন্দ্রের দিকে যে টান তুমি এভাবে যে ঘোরাচ্ছ, এটা যদি তুমি ছেড়ে দাও, তাহলে ও তো কী করবে, যে কোনো একদিকে ছুটে যাওয়ার চেষ্টা করবে। তার মানে ও যখন বেরোয় যাবে তখন এই কেন্দ্রে কিন্তু তখন কোনো বল কাজ করবে না, অর্থাৎ এটা বেরোয় যাচ্ছে, কেন্দ্রমুখী ত্বরণটা কি শূন্য, কেন্দ্রমুখী বলটা শূন্য। তাহলে এখন মনে করো তুমি এভাবে ছেড়ে দিছো, এই জায়গাটা মনে করো এ, এখানে ছেড়ে দিছো, ও কি করবে, এইভাবে সোজা, কারণ ওটা তো রৈখিকভাবে যাবে, ঠিক আছে, স্ট্রেট যাবে, স্পর্শকভাবে ধরো ভি গতিতে এইভাবে সে চলে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এখন এই এ বিন্দুতে, তাহলে যদি এইভাবে সে যায় স্পর্শক বরাবর, তার মানে কি, তার ভার্টিক্যালি বা উলম্ব বরাবর একটা বেগ হবে। আর যেহেতু এর কেন্দ্রমুখী ত্বরণটা এখন কি, এটা শূন্য দেখেই তো সে এইভাবে চলে যাচ্ছে। তাহলে এখানে লিখি যে অতএব এ বিন্দুতে তোমার উলম্ব বেগ হচ্ছে কি ভি, আর এ বিন্দুতে কেন্দ্র বরাবর বেগ হচ্ছে কি শূন্য। আচ্ছা, তো এখন বস্তুটা তো তোমার ঘুরতেছিল, তাহলে ও ধরো এ থেকে কি করলো, এখানে টি সময়ে বিতে এসে পৌঁছালো, ঠিক আছে। তাহলে বিতে যখন পৌঁছাবে তখন এইখানে কি করবে, একটা কৌণিক সরণ ঘটবে, সেটা ধরলাম থিটা। তখন এই বিতে যদি পৌঁছায়, সে স্পর্শকভাবে সে তো এইভাবেই আবার বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এখন স্পর্শক এইভাবে, এটা কি একটা ইনক্লাইনেড ফোর্স হয়ে গেছে, হেলানো বল হয়ে গেছে। তাহলে ওর একটা তোমার ভার্টিক্যালি বল এখানে কাজ করতেছে, যেহেতু ইনক্লাইনেড ফোর্সের দুইটা উপাংশ, একটা তোমার ভার্টিক্যাল উপাংশ আর একটা হচ্ছে এদিকে হরিজন্টাল উপাংশ। তাহলে এখন দেখো আমরা মূলত এইখানে কোণটা নিয়ে আসবো, সেটা কিভাবে, এইটার একান্তর কোণ হিসাবে এইটা কিন্তু তোমার থিটা। আবার এই যে এইভাবে দেখো বোঝা যায় কিনা, এইভাবে আছে, তাহলে এখানে এইটুক যদি তোমার থিটা হয়, মানে এইটুক যদি থিটা হয়, তাহলে এইটুক কি 90 মাইনাস থিটা, কারণ পুরোটুক হচ্ছে তোমার 90, এখানে 90 ডিগ্রি। তো এইটুক যদি আবার 90 মাইনাস থিটা হয়, তাহলে এখানে আবার কত, মানে এইখানে তোমার 90 মাইনাস থিটা হয়েছে, তাহলে এইটুক কত, তাহলে এইটুক হচ্ছে কি যে 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস 90 প্লাস থিটা, অর্থাৎ 90 কাটা, এখানে থাকে শুধু থিটা। আশা করি এইটুক বুঝতে পারছো এখানে কিভাবে আসলো। হ্যাঁ,
এখানে কিন্তু বোঝাই দিছি যে এইটার একান্তর কোণ হিসেবে এখানে আসছে, আর এইখান থেকে এইটুকু আবার তোমার 90, যে এইটুকু 90, তো এইটুকু যদি থেটা হয় তাহলে এইটুকু হচ্ছে 90 মাইনাস থেটা। এইটুক যদি 90 মাইনাস থেটা হয় তাহলে এইটুক আবার থেটা হয়, কারণ 90 থেকে যদি তুমি বাদ দাও তাহলে ওইটুকু আবার থেটা হয়। আচ্ছা, তাহলে এখন আসো, তাহলে স্পর্শক বরাবর ভি বেগ যদি এখানে বি বিন্দুতে এইভাবে যায় তাহলে এখানে একটা হেলানো বল বা ইনক্লাইনেড ফোর্স হয়ে গেছে। তাহলে দেখো ভার্টিক্যালি, এখানে ভার্টিক্যালের সাথে কোণ আছে, তাহলে এটা হবে ভি কস থেটা, আর এটার সাথে যেহেতু কোণ নাই তাহলে এটা হবে কি ভি সাইন থেটা। হ্যাঁ, তাহলে বিতে আসার পরে কিন্তু তার উলম্ব এবং আবার তার কেন্দ্র বরাবর দুইটা আবার বেগ আসছে। নাহলে আমরা এইটুকু এখন লিখি যে বস্তুটি টি সময়ে এ হতে বিতে আসে, বস্তুটি টি সময়ে এ হতে বিতে পৌঁছায়, এটাও দিতে পারো, এবং কোণ এ ও বি সমান থেটা উৎপন্ন করে, থেটা উৎপন্ন করে। তাহলে এখন বি বিন্দুতে তার উলম্ব বেগ, বি বিন্দুতে উলম্ব বেগ, উলম্ব বেগ কত হয়েছে ভি কস থেটা, এবং বি বিন্দুতে কেন্দ্র বরাবর বেগ, কেন্দ্র বরাবর বেগ হচ্ছে কি ভি সাইন থেটা। আচ্ছা, এখন আসো, যদি থেটার মান খুবই ক্ষুদ্র হয়, তুমি ক্যালকুলেটরে এই যে কস থেটা আর সাইন থেটা, ক্যালকুলেটরে কস এই থেটার মানটা খুবই ক্ষুদ্র নাও, 0.001 নাও, দেখবা যে তার মান চলে আসছে 1, অর্থাৎ খুবই যদি ক্ষুদ্র মান নাও তার মান আসবে 1। এবার সাইনের মান নিবা, সাইন দিয়ে তুমি 0.001 দিবা, দেখবা সেখানে কি আসছে 0.000, ঠিক আছে, 17 দিয়ে আরও কিছু মান আসছে, মানে যেই মানই তুমি নিছিলা ঠিক সেই মানেরই কাছাকাছি আর মান চলে আসছে, মানে একই মানই প্রায় চলে আসছে। এই জন্য কসের ক্ষুদ্র মান নিলে আসে 1, আর সাইনের যদি ক্ষুদ্র মান নাও যেই মানই নিবা সেটাই আসে। তাহলে কস থেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 1, তাই কস থেটা এটা যদি 1 হয় এখানে আসে ভি, আর সাইন থেটার যা নিবা সেই মানই থাকবে, তার মানে এখানে সাইন থেটার মান থেটা যদি হয় তার মানে আসবে ভি থেটা, ঠিক আছে। আর এটা আসবে শুধু ভি, মানে কস থেটার মানটা যদি 1 হয় শুধু ভি, আর এখানে সাইনের ক্ষেত্রে যা নিবা তাই আসবে, যদি থেটার মান ক্ষুদ্র হয় তাহলে এখানে থেটার জায়গায় শুধু সাইন থেটার জায়গায় থেটা থাকে। তুমি এখানে তাহলে লিখে দিতে পারো যে থেটা মানে ক্ষুদ্র কোণ নিয়ে পাই, ঠিক আছে, যে থেটার মান খুবই ক্ষুদ্র কোণ নিয়ে পাই। আচ্ছা, তাহলে এই যে এ হতে বিতে যে আসলো, আসার পরে তার কি বেগের পরিবর্তন হয়েছে না, তাহলে এ হতে বিতে উলম্ব বেগের পরিবর্তন, এ হতে বিতে উলম্ব বেগের পরিবর্তন, পরিবর্তনটা কি হয়েছে, প্রথমে ছিল ভি পরে হয়েছে ভি, তার মানে কি ভি মাইনাস ভি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এ হতে বিতে কেন্দ্র বরাবর বেগের পরিবর্তন, পরে হয়েছে ভি থেটা, প্রথমে ছিল 0 মানে ভি থেটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে এখানে পরিবর্তন হয়েছে বেগ ভি থেটা, তাহলে ওই যে টি সময়ে বেগের পরিবর্তনের হার, তার মানে কি আমার ত্বরণ, তাহলে অতএব কেন্দ্রমুখী ত্বরণ এ সমান সমান কেন্দ্রমুখী
বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়, বা কেন্দ্র বরাবর বেগের পরিবর্তন, এটাও দিতে পারো, কেন্দ্র বরাবর বেগের পরিবর্তন ভাগ সময়। তাহলে এ সমান সমান কেন্দ্র বরাবর বেগের পরিবর্তন হচ্ছে তোমার ভি থিটা, আর সময় হচ্ছে টি সময়, তাই না? তাহলে এ সমান সমান ভি থিটা ভাগ টি। তা এখন আমরা কিন্তু কৌণিক বেগ সমান একটু আগে পড়ে আসলাম, কি বলতো, যে কৌণিক বেগ সমান সমান কৌণিক সরণ ভাগ হচ্ছে সময়। তার মানে থিটা ভাগ টি সমান সমান কি লেখা যায়, ওমেগা। তার মানে এ সমান সমান ভি ওমেগা। আবার আমরা নিউটনের যে দ্বিতীয় সূত্র, যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কেন্দ্রমুখী বল সমান কি জানি, এফ সমান এম এ। আমি একটু উপর থেকে মুছে দিই। কেন্দ্রমুখী বল, আবার লিখো এটা, যে আবার কেন্দ্রমুখী বল এফ সমান সমান আমরা জানি এম এ। তাহলে এফ সমান সমান এম। এখানে দেখো, এখানে আরেকটা সমীকরণ আমি বের করে দেই, তাহলে এখানে বসাইতে সুবিধা হবে। আমরা কিন্তু কৌণিক ও রৈখিক বেগের সম্পর্ক ভি সমান সমান কি ওমেগা আর, এটা আমরা করছিলাম। তাহলে ওমেগা সমান কি লেখা যায়, ভি বাই আর সমান সমান ওমেগা। তাহলে এই যে ওমেগা সমান ভি বাই আর, এটা লেখা যায়, তাই না? তাহলে এ সমান সমান ওমেগা সমান ভি বাই আর। তার মানে কি এ সমান কি লেখা যায়, এর সমান সমান ভি স্কোয়ার বাই আর, এটা কিন্তু লেখা যায়, যে এর সমান ভি স্কোয়ার বাই তোমার আর। এখন আমি যদি এর মানটা এখানে বসায় দেই, এর মানটা যদি এখানে বসায় দেই ভি স্কোয়ার বাই আর, তাহলে কিন্তু প্রমাণিত হয়ে গেল এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। আশা করি এটা বুঝতে পারছো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের মিড টার্ম সেমিস্টার ফাইনালের জন্য, সেটা ভালো করে পড়বা। আচ্ছা, আর একটা প্রমাণ আছে, আমরা এখন সেটা করব, হচ্ছে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। তো দেখো, তোমাদের রচনামূলক একটা প্রশ্ন আছে যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। তো অ্যাকচুয়ালি প্রাসের গতিপথ কিন্তু অধিবৃত্তাকার হয় না, এটা বইতে ভুল আছে। প্রাসের গতিপথ হচ্ছে সবসময় যেন পরাবৃত্তাকার, ঠিক আছে? এটা বইতে ভুল আছে, তো এই জিনিসটা তোমরা সংশোধন করে নিবা, হ্যাঁ, যে প্রাসের গতিপথটা কিন্তু অধিবৃত্তাকার না, পরাবৃত্তাকার। তো এখন প্রাস জিনিসটা কি, এইটা আগে আমি তোমাদের বোঝাই। প্রাসটা হচ্ছে যখন তুমি কোনো বস্তুকে নির্দিষ্ট একটা কোণে নিক্ষিপ্ত করবা, সে এভাবে যাওয়ার পরে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবার সে কি করবে, পড়ে যাবে। তাহলে এই যে যখন তুমি কোনো বস্তুকে একটা নির্দিষ্ট একটা কোণে নিক্ষিপ্ত করলা, তাহলে এই যে তোমার গতিপথ, এই গতিপথটাই হচ্ছে তোমার প্রক্ষেপক, ঠিক আছে, বা প্রাস বলে, প্রক্ষেপক বা প্রাস, বা ইংলিশে বলে প্রজেক্টাইল মোশন, ঠিক আছে? প্রজেক্টাইল মোশন মানে প্রক্ষেপক গতি। তো এইটা কিন্তু একটা পরাবৃত্তাকার, ঠিক আছে? এই যে তোমরা দেখতেছো কার্ভ, এটা হচ্ছে পরাবৃত্তাকার মানে প্যারাবলিক। এখন এই যে তোমার প্রক্ষেপকের যে গতি, এটা কিন্তু দ্বিমাত্রিক গতি, ঠিক আছে? দ্বিমাত্রিক গতি। এখন দ্বিমাত্রিক গতি যেহেতু, এইটার যে সমীকরণ সেটাও আসবে একটা দ্বিঘাত সমীকরণ, আসবে। কিন্তু অধিবৃত্তাকার এটা হচ্ছে হাই প্যারাবলিক, ঠিক আছে? তোমরা যখন কনিক সেকশন করবা, কনিক সেকশনে দেখবা যে পরাবৃত্তের সমীকরণে ঠিক এইভাবে দেওয়া আছে কার্ভটা। অর্থাৎ যখন তুমি কোনো বস্তুকে, যেমন একটা ফুটবলকে তুমি যদি লাথি মারো, এখান থেকে সে একটা কোণে, আবার এখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এভাবে পড়ে যাবে। তাহলে এই গতি পথটা হচ্ছে তোমার প্রাস বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল মোশন বলে।
তো এটা কিন্তু একটা দ্বিমাত্রিক গতি। তা এখন এই যে পরাবৃত্তের সমীকরণ কিন্তু ওয়াই স্কোয়ার সমান আমরা জানি 4ax, ঠিক আছে, যদি এক্স অক্ষের উপরে তোমার কেন্দ্র থাকে। এখন তো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তার যে প্রাসের গতিপথ যে আমরা প্রমাণ করব পরাবৃত্তাকার, সেই সমীকরণটা হচ্ছে এরকম যে ওয়াই সমান bx মাইনাস সি এক্স স্কোয়ার, এইটা মূলত প্রমাণ করব। তো আমরা জানি যে সর্বোচ্চ ঘাত যা হয় সেটা তত ঘাত বিশিষ্ট সমীকরণ, তার মানে এক্স এর পাওয়ার কিন্তু এখানে 2, মানে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তো এটা কিন্তু একটা দ্বিমাত্রিক গতি এবং এই সমীকরণটা হবে দ্বিঘাত সমীকরণ। এটা কিন্তু অধিবৃত্তাকার না, বইতে ভুল আছে, এটা হবে পরাবৃত্তাকার মানে প্যারাবোলিক, ঠিক আছে। অধিবৃত্তাকার হলো হাই প্যারাবোলিক, পরাবৃত্তাকার হচ্ছে প্যারাবোলিক। পরাবৃত্তের সমীকরণটা বইতে কনিক সেকশন যদি তোমরা করো তাহলে দেখবা এইভাবে আছে। তাই আসো আমরা এখন এইটা করি, এই সমীকরণটা করি যে প্রাসের গতিপথ পরাবৃত্তাকার, এটা করি। বইতে দেখবা যে সমীকরণ করার পরে আবার বলে দিছে পরাবৃত্তাকার, কিন্তু প্রশ্ন আবার আছে অধিবৃত্তাকার, এই জন্য অনেক কনফিউশন। অর্থাৎ বইতে যদি তুমি দেখো এই সমীকরণটা যে করছে, এখানে বলে দিছে যে প্রাসের গতিপথ পরাবৃত্তাকার, এই যে। কিন্তু তুমি যদি প্রশ্নে যাও, সেই প্রশ্নে আবার বলছে কি প্রাসের গতিপথ এই যে অধিবৃত্তাকার। সমীকরণে বলছে পরাবৃত্তাকার, প্রশ্নে বলছে অধিবৃত্তাকার, মানে দুই জায়গাতে কনফিউশন করে দিচ্ছে। আচ্ছা, তো এটা মূলত কিন্তু পরাবৃত্তাকার হবে, আবারও বললাম। আচ্ছা, তাহলে এখন আসো যে তুমি কি করলা, যে একটা বস্তুকে থিটা কোণে নিক্ষেপ করলা, ঠিক আছে। তা এখন এইটা তার মূল বিন্দু, আমি লিখি, মনে করি এম ভর বিশিষ্ট কোনো বস্তুকে থিটা কোণে নিক্ষেপ করা হলো, যার আদি অবস্থান যথাক্রমে এক্স নট ওয়াই নট। অর্থাৎ এইটা হচ্ছে মূল বিন্দু না, এইটা এক্স নট এবং ওয়াই নট এর আদি অবস্থান, এটা কি 0 0। মনে করি এম্বার বিশিষ্ট কোনো বস্তুকে থিটা কোণে এখানে ভি নট বেগে, এটা দিয়ে দাও, ভি নট বেগে নিক্ষেপ করা হলো, যার আদি অবস্থান যথাক্রমে এক্স নট এবং ওয়াই নট। না, বস্তুটা কিছু দূর সময় যায় পড়ে যাবে। এখন আমরা যেহেতু এটা ভি নট বেগে গেছে, দেখো এখান থেকে যখন বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, বা ফুটবলই মনে করো লাথি মারছে, সে এইভাবে যে মাধ্যাকর্ষণ শক্তি পড়ে যাবে। তাহলে আমরা নির্দিষ্ট যে কোনো একটা মুহূর্তের বা জায়গার আমরা বেগ এর সমীকরণটা বের করি। যে আমি ধরলাম যে আমি এইখানকার বের করব, তাহলে আদি অবস্থান এক্স নট, তা আমি ধরলাম এইখান থেকে এইটুক সে কি এক্স দূরত্ব সে আসছে, এবং এইখান থেকে এইটুক যেহেতু এইখান থেকে সে ইনক্লাইনেড ভাবে গেছে, তার মানে তার উপাংশ দুইটা হয়ে গেছে, একটা অনুভূমিক আর একটা হয়েছে তার উলম্ব। তাহলে এইদিকে সে আমি ধরলাম এইখান থেকে এইটুক সে ওয়াই দূরত্ব উলম্ব করছে। আচ্ছা, তাহলে সে যদি ভি নট বেগে যায়, তার আদি অবস্থান ছিল এক্স নট, তাহলে এইটুক দূরত্ব আসার জন্য তার বেগ প্রাপ্ত হইল যে ধরো ভি এক্স নট, এবং এইখান থেকে এইটুক তার উলম্ব বেগের জন্য হলো তার ভি ওয়াই নট, ঠিক আছে। তো একটা জিনিস এখান থেকে দেখো, এখানে তাহলে একটা কি তোমার এটা থিটা কোণ, যেহেতু আমরা থিটা কোণে নিক্ষেপ করছি, তাহলে এখানে একটা ত্রিভুজ হয়েছে না, দেখো একটা কিন্তু ত্রিভুজ হয়েছে। তাই ত্রিভুজের এইটা হচ্ছে তোমার ভি নট অতিভুজ, আর উলম্ব হচ্ছে ভি ওয়াই নট, আর অনুভূমিক হচ্ছে ভি এক্স নট।
তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কোণ যেহেতু থিটা, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে তোমার ভি ওয়াই নট আর অতিভুজ হচ্ছে ভি নট। তাহলে ভি ওয়াই নট সমান কি লেখা যায়, সাইন থিটা ইন্টু ভি নট। আচ্ছা, আর কস থিটার সমান কি লেখা যায়, কস থিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে তোমার এক্স নট, অতিভুজ হচ্ছে তোমার ভি নট। তাহলে ভি এক্স নট ইকুয়াল কস থিটা ইন্টু ভি নট। আচ্ছা, বের করে রাখলাম আমার যাতে সমীকরণে বসাইতে সুবিধা হয়। এবং এখানে আরেকটা জিনিস হলো, যেহেতু আদি অবস্থান এক্স নট ও ওয়াই নট, এদের এক্স নট এবং ওয়াই নট এর স্থানাঙ্ক হচ্ছে 0 0। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, আমরা যদি কোনো বস্তু ফেলে দেই সে কি পড়ে যাবে, অভিকর্ষ বলের প্রভাবে পড়ে যাবে। আবার কোনো বস্তু যদি উপরের দিকে উঠায় অভিকর্ষ বলের বিপরীতে কাজ করবে, তখন অভিকর্ষ ত্বরণটা হবে কি নেগেটিভ। কিন্তু এই অভিকর্ষ যে ত্বরণ বা বল যেটাই বলো, সেটা কিন্তু কাজ করে সম্পূর্ণ ভার্টিক্যালি, অর্থাৎ তুমি যদি ফেলে দাও নিচের দিকে কাজ করবে, উপরের দিকে উঠাইলে বিপরীত দিকে কাজ করবে, বাট অনুভূমিকভাবে কিন্তু কাজ করে না। অনুভূমিকভাবে অভিকর্ষ ত্বরণটা থাকে তোমার 0। তাহলে এইটার দুইটা উপাংশ হয়েছে, তাহলে অনুভূমিক কিন্তু এর অভিকর্ষ ত্বরণটা হচ্ছে কি 0, কিন্তু উলম্ব যেটা আছে সেই উপাংশ অভিকর্ষ ত্বরণ হচ্ছে নেগেটিভ -g। তার মানে আমরা কি লিখতে পারি যে এ এক্স এর মান হচ্ছে 0 আর এ ওয়াই এর হচ্ছে -g, মানে এক্স অনুভূমিকে এর ত্বরণ 0, ওয়াই অনুভূমিকে -g। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা ওই যে ভি নট বেগের যে একটা সমীকরণ আমরা বের করতেছি, তাহলে এখন আমরা যে সরণ হয়েছে, একটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এখন এই দুইটা সমীকরণ আমরা ইকুয়াল করি। তাহলে এক্স অক্ষ বরাবর অনুভূমিক সরণ, এক্স অক্ষ বরাবর অনুভূমিক সরণ, তাহলে আমরা এস সমান সমান ইউটি যোগ হাফ এটি স্কোয়ার, তাই না? এটা তো আমরা জানি, গতির সমীকরণ থেকে শিখছি। তাহলে আদি অবস্থান ছিল তার এক্স নট, সেই পর্যন্ত আসছে এক্স, তার মানে কি লিখতে পারি, এক্স মাইনাস এক্স নট। ইউ হচ্ছে এটা আমরা এক্স অক্ষ বরাবর যে বেগটা, সেই বেগটা কি ভি এক্স নট। আচ্ছা, ইন্টু হচ্ছে টি থাক ওইভাবে। এবার আসো হাফ এটি স্কোয়ার, তাহলে এই এটা কি, এটা হচ্ছে কি তোমার ত্বরণ, তাই এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে কি 0 ইন্টু টি স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এক্স নট। তাহলে এখন আমরা জানি এক্স নটের মান আবার কি 0, মানে এক্স মাইনাস 0 ইকুয়াল ভি এক্স নট ইন্টু হচ্ছে টি, আর এইটুক 0 দিয়ে গুণ করলে পুরোটুকি 0। তাহলে এখানে যেহেতু 0, তার মানে এক্স সমান কি লেখা যায়, ভি এক্স নট ইন্টু হচ্ছে তোমার টি। আচ্ছা, তাহলে এখান থেকে টি সমান কি লেখা যায়, এক্স বাই ভি এক্স নট। তাহলে টি সমান লেখা যায় এক্স বাই ভি এক্স নট। ঠিক আছে, আশা করি এটুকু বুঝছো। তা এখন আমার তো আবার ওয়াই অক্ষ বরাবরও তো তার কি সরণ হয়েছে, উলম্ব সরণ। তাহলে এটা যেহেতু জায়গা নাই, আমি এইটুকের ভিতরে করি, ওয়াই অক্ষ বরাবর উলম্ব সরণ। তাহলে এখানেও সূত্র দূরত্বের ইউটি যোগ হাফ এটি স্কোয়ার। তা এখন আসো, তাহলে আদি অবস্থান ছিল তার ওয়াই নট, সেইটুক দূরত্ব গেছে ওয়াই, তার মানে কি ওয়াই মাইনাস ওয়াই নট। ইউ ওয়াই অক্ষ বরাবর তার গতিবেগ ছিল কত, ভি ওয়াই নট, ভি ওয়াই নট ইন্টু হচ্ছে তোমার টি। এখন টি এর যে মান সেটা হচ্ছে এই যে, এটা আমি বসাই দিই এক্স বাই ভি এক্স নট, এক্স বাই ভি এক্স নট প্লাস হাফ।
এরপরে আছে এ, এটা কি উলম্ব বরাবর অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে কি নেগেটিভ মাইনাস জি, লিখলাম এখানে মাইনাস জি। এরপরে আছে কি টি স্কোয়ার, এখন টির মান তো এইটা এক্স বাই ভি এক্স নট, তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার বাই হলো তোমার ভি এক্স নট তার উপরেও স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা এই যে তোমার মান এখানে দেখো একটু বসাই দিই, যে ভি এক্স নট সমান হচ্ছে কস থিটা ইন্টু ভি থিটা, আর ভি ওয়াই নট সমান সাইন থিটা ইন্টু ভি নট। তাহলে এইখানে এই যে ওয়াই নটের মান হচ্ছে 0, যেহেতু আদি অবস্থান, তাহলে ওয়াই মাইনাস 0, ভি ওয়াই নটের মান হচ্ছে বের করে রাখছিলাম সাইন থিটা ইন্টু ভি থিটা, সাইন থিটা ইন্টু হচ্ছে তোমার ভি নট, সাইন থিটা ইন্টু ভি নট বাই এক্স বাই ভি এক্স নটের মান, ভি এক্স নটের মান হচ্ছে কস থিটা ইন্টু ভি নট। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2, এই ভি এক্স নটের মান হলো এইটুক, তাহলে কস স্কোয়ার থিটা ভি নট স্কোয়ার। তাহলে এই ভি নট কাটা, সাইন বাই কস, তাহলে ওয়াই মাইনাস 0 মানে ওয়াই, সাইন বাই কস মানে তোমার ট্যান এক্স মাইনাস। তো এখানে একটা জিনিস দেখো, তা আমি ওই যে এইখানে দেখছো ওয়াই সমান বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, হ্যাঁ, তার মানে এই ট্যান সাইন থিটা বাই যে কস থিটা ট্যান থিটা, এইটা হচ্ছে তোমার বি ধরতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার বি ধরতে হবে। তাহলে হবে কি বি এক্স মাইনাস, আর এই যে এই পাশে জি বাই 2 কস স্কোয়ার থিটা ভি নট স্কোয়ার, এইটুক সমান সি ধরতে হবে। আচ্ছা, তাহলে এটা পরের লাইনে ধরি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জি বাই 2 কস স্কোয়ার ভি নট স্কোয়ার ইন্টু হলো তোমার এক্স স্কোয়ার, তাহলে ওয়াই সমান এইটুক সমান বি ধরলাম বি এক্স মাইনাস, আর এইটুক সমান সি ধরলাম সি এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখে দাও যে বি সমান ট্যান থিটা, বি সমান হলো তোমার ট্যান থিটা, এবং এই যে জি বাই 2 কস স্কোয়ার ভি নট স্কোয়ার, 2 কস স্কোয়ার হচ্ছে থিটা, এইটুক সমান ভি সমান এবং বি সমান ট্যান থিটা, এবং এইটুক সমান হলো সি ধরে পাই, সি ধরে পাই, ঠিক আছে। তো এখানে বি সমান তোমার ট্যান থিটা এবং জি বাই 2 কস স্কোয়ার থিটা ভি নট স্কোয়ার ইকুয়াল হলো সি ধরা হয়েছে। তাহলে এই যে ওয়াই সমান বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার, এটাই মূলত তোমার যে একটা পরাবৃত্তের সমীকরণ, দ্বিমাত্রিক সমীকরণ, ঠিক আছে। যে আমাদের প্রমাণ করতে হবে যে প্রাসের যে গতিপথ সেটা কি পরাবৃত্তের মতন আচরণ করে, বা এটা একটা কি তোমার দ্বিমাত্রিক সমীকরণের মতন হয়, এটাই মূলত দেখাইতে হবে। তো আশা করি এটা বুঝতে পারছো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো এই অধ্যায়ের দুটা প্রমাণই কিন্তু সেমিস্টার ফাইনাল এবং মিড টার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। তো এই অধ্যায়ের সব গুরুত্বপূর্ণ যা যা আছে করে দিলাম। তো এরপরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।